বন্ধুরা, আমরা আজ এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। তিনি ছিলেন ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তার জীবনাবসর নিয়ে আজও দানা বেঁধে আছে এক গভীর রহস্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু প্লেন ক্র্যাশ নাকি কোনো ষড়যন্ত্র ছিল? এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটি। এক কিংবদন্তি নেতা যার অন্তর্ধান আজও জাতিকে ভাবিয়ে তোলে। 1945 সালের 18ই আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল কোনো গভীর ষড়যন্ত্র? নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু এক জটিল ধাঁধা, যার সমাধান আজও মেলেনি। চলুন বন্ধুরা, আমরা আজ সেই রহস্যেরই উন্মোচন করার চেষ্টা করি। নেতাজি সুভাষচন্দ্র বসু এক নাম, এক ইতিহাস। আইসিএস অফিসার হিসাবে ব্রিটিশ শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে। কংগ্রেসের সভাপতি হয়েও অহিংসার পথ ছেড়ে সশস্ত্র বিপ্লবের দিকে ঝুঁকেছিলেন। ফরওয়ার্ড ব্লক গঠন, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ত্যাগ, প্রতিটি পদক্ষেপই ছিল দুঃসাহসিক। তিনি জানতেন, শুধু অহিংসা দিয়ে স্বাধীনতা আসবে না, প্রয়োজন হবে এক পাল্টা আঘাতেরও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলকে নেতাজি দেখেছিলেন ভারতের স্বাধীনতার এক সুবর্ণ সুযোগ হিসাবে। জার্মানি এবং পরে জাপানের সাহায্যে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার ভারতীয় সৈনিক তার ডাকে সাড়া দিয়েছিলেন। তারা মরণপণ লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, দেশের মুক্তির জন্য। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে এসে পরিস্থিতি খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছিল। মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে। এরপর 6ই আগস্ট হিরোশিমায় এবং 9ই আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় জাপানের মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছিল আমেরিকা। 15ই আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। মিত্রশক্তির কাছে আজাদ হিন্দ ফৌজের ভবিষ্যৎ তখন অনিশ্চিত। সরকারি তথ্য অনুযায়ী 1945 সালের 18ই আগস্ট সিঙ্গাপুর থেকে সাইগন, বর্তমানে যেটা হোচিমিন সিটি নামে পরিচিত, সেই জায়গা হয়ে তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে পৌঁছান নেতাজি। সেখান থেকে একটি জাপানি বোমারু বিমানে করে মাঞ্চুরিয়ার দাইরেনের উদ্দেশ্যে রওনা দেন। টেক অফের সময়ই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে আগুন ধরে যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু গুরুতরভাবে দগ্ধ হন। দুর্ঘটনার পর নেতাজিকে তাইহোকুর সেনসুলা সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। জাপানি ডাক্তার এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী নেতাজির শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। কয়েক ঘন্টা পর রাত 9টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাপানি কর্মকর্তারা জানিয়েছেন যে নেতাজির দেহাবশেষ তাইহোকুর একটি শ্মশানে দাহ করা হয়। তার চিতাভস্ম পরে টোকিওর রেনকোজি মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে আজও তা রাখা আছে। জাপান সরকার এবং ভারত সরকারের কিছু অংশ এই রেনকোজি মন্দিরের অস্থিভস্মকেই নেতাজির বলে মনে করে। কিন্তু এই সরকারি তথ্য নিয়ে বহু প্রশ্ন জন্ম নেয় শুরু থেকেই। নেতাজির পরিবারের সদস্যরা এবং বহু দেশবাসী এই মৃত্যুর ঘটনা মেনে নিতে পারেননি। প্রথমত, দুর্ঘটনার কোনো বিশ্বাসযোগ্য ছবি বা ভিডিও নেই। দ্বিতীয়ত, প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি ছিল। তৃতীয়ত, দুর্ঘটনার সময় কোনো মিত্রশক্তির গোয়েন্দা সংস্থা বা সংবাদ মাধ্যম এ বিষয়ে কোনো খবর পায়নি, যা একটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে অস্বাভাবিক। বন্ধুরা, ভারত সরকার নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে 3টি কমিশন গঠন করে। প্রথমটি হলো শাওনওয়াজ কমিটি, যেটি 1956 সালে তৈরি করা হয়েছিল। দ্বিতীয়টি হলো খোসালা কমিশন, যেটি 1970 সালে তৈরি করা হয়েছিল। এবং তৃতীয়টি হলো মুখার্জি কমিশন, এটি 1999 সালে তৈরি করা হয়েছিল। প্রথম দুটি কমিশন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর ঘটনাকে সমর্থন করলেও তাদের তদন্ত পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু মুখার্জি কমিশন, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মনোজ কুমার মুখার্জি, তিনি এক যুগান্তকারী রিপোর্ট পেশ করে।
মুখার্জি কমিশন তাইহোকু বিমান দুর্ঘটনার তত্ত্বকে সরাসরি খারিজ করে দেয়। কমিশনের তদন্তে উঠে আসে যে 18ই আগস্ট 1945 সালে তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনার রেকর্ড জাপানি বা তাইওয়ানের আর্কাইভগুলোতে পাওয়া যায়নি। এমনকি রেনকোজি মন্দিরে রাখা অস্থিভস্য যে নেতাজির নয় সে বিষয়েও তারা ইঙ্গিত দেয়। এই রিপোর্ট ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করে, কিন্তু এর সুপারিশগুলি কার্যকর করা হয়নি। বিমান দুর্ঘটনার তত্ত্ব খারিজ হয়ে যাওয়ার পর ষড়যন্ত্রের তত্ত্বগুলো নতুন করে মাথাচাড়া দেয়। সবচেয়ে প্রচলিত তত্ত্বটি হল নেতাজি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন এবং রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সেখানে তাকে হয়তো আটক করে গুলাগে পাঠানো হয়েছিল, বা সোভিয়েত ইউনিয়নে কোনো রাজনৈতিক বন্দী হিসাবে তার মৃত্যু হয়েছিল। কিন্তু সূত্র থেকে জানা যায় তৎকালীন সোভিয়েত সরকার এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো নেতাজিকে ধরে ফেলার জন্য মরিয়া ছিল। আরেকটি আলোচিত তত্ত্ব হল নেতাজি ছদ্মবেশে ভারতে ফিরে এসেছিলেন এবং উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামি বাবা নামে পরিচিত এক সাধু হিসাবে বসবাস করছিলেন। গুমনামি বাবার ব্যবহৃত জিনিসপত্র এবং তার কিছু ভক্তের দাবি এই তত্ত্বকে জোরালো করে। যদিও ফরেনসিক পরীক্ষা বা ডিএনএ টেস্টের মাধ্যমে এই তত্ত্বের চূড়ান্ত প্রমাণ মেলেনি, তবুও এটি আজও এক বড় প্রশ্নচিহ্ন। বন্ধুরা, নেতাজির মৃত্যু রহস্য নিয়ে দীর্ঘদিন ধরে ভারত সরকার বহু ফাইল গোপন রেখেছিল। জনগণের তীব্র দাবির মুখে 2015 ও 2016 সালে ভারত সরকার কিছু নেতাজি ফাইল প্রকাশ করে। যদিও এই ফাইলগুলো সরাসরি কোনো সমাধান দেয়নি, তবে তা বিতর্কের নতুন দিক উন্মোচন করে। আজও এই ফাইলগুলোর সম্পূর্ণ প্রকাশ এবং একটি চূড়ান্ত মীমাংসার দাবি উঠে আসছে। বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু এক বেদনাদায়ক এবং অমীমাংসিত অধ্যায়। প্লেন ক্র্যাশ ছিল নাকি এটি ছিল এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফল? এই প্রশ্ন আজও ভারতীয়দের মনে ঘুরপাক খায়। এই রহস্যের সমাধান কি আমরা কোনোদিন জানতে পারবো, নাকি তার অন্তর্ধান ভারতের ইতিহাসের এক চিরন্তন ধাঁধা হয়েই থেকে যাবে? আপনারা কি মনে করেন বন্ধুরা? প্লেন ক্র্যাশ না ষড়যন্ত্র? কমেন্ট করে জানান আপনার মতামত। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।